আহ জিয়া ভাই, আমি প্রথমেই যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি আমার মতের সাথে একমত কিনা যে জুলাই বিপ্লব ব্যর্থ হয়েছে? হ্যাঁ, কমপ্লিটলি, সম্পূর্ণভাবে একমত। ওকে, একটা কথা আপনাকে, হ্যাভিং সেড দ্যাট, আমি আর আপনি দুইজনই এক জায়গায়, জুলাই বিপ্লব কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। আপনাকে একটা কথা দিয়ে এখান থেকে আলোচনাটা আমি শুরু করব। ইরানে প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন আলী লারিজানি। কয়েকদিন আগে তাকে মেরে ফেলা হয়েছে, এবং তাকে মেরে ফেলা হয়েছে, তার মেয়ে আমেরিকায় লেখাপড়া করে, ওই মেয়ের মাধ্যমে তাকে ট্র্যাক করা হয়েছে। ট্র্যাক করার পরে সেখানে তাকে মেরে ফেলা হয়েছে। একটা কথা, আলী লারিজানির বাসায় হাউসকিপার ছিল ইন্ডিয়ান, তার মেয়ের বাসায় হাউসকিপার ছিল ইন্ডিয়ান, তাকে মেরে ফেলা হয়েছে। এখন আমি শুধু একটা কথা বলি, ইরানের ইন্টেলিজেন্স, সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স, আমার কাছে কোনো একটা সময় মনে হতো এটা আয়রন ক্লাড, এটা অনেক বেশি শক্তিশালী। কিন্তু আজকের বর্তমান প্রেক্ষাপট যদি আমি বিবেচনা করি, ইরানের রন্ধ্রে রন্ধ্রে র, মোসাদ এবং সিআইএ ক্যান্সারের মতো পুরা ইরানকে, ইরানের প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে, মানুষের মধ্যেও ওই ক্যান্সারের বীজ ঢুকানো হয়েছে। এখন ইরানিদের মধ্যে স্বাধীনতা বোধ আছে, সচেতনতা আছে, দেশপ্রেম আছে, বিপ্লবী মন আছে, কিন্তু আপনি শরীরে ক্যান্সার রেখে যদি এসব দাবি করেন আমাদের বিপ্লবী সরকার, ইসলামী বিপ্লব, অমুক বিপ্লব, বিপ্লব আসলে সফল হওয়ার কি কোনো সম্ভাবনা থাকে? আপনি কি সেভাবে দেখেন কিনা? না, এটা কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে শরীরের প্রথম কথা হলো কি, যে কোনো রোগের কিন্তু ডায়াগনোসিস একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ডায়াগনোসিস মানে রোগ নির্ণয় করা আর কি। রোগ নির্ণয় করার জন্য আপনার যে রোগ নির্ণয় না করা যায়, তাহলে কিন্তু এটার কোনো ওষুধ কাজে দিবে না। সুতরাং আমি মনে করি যে এখন আসলে আমরা যদি বিপ্লবের সেই অস্থির সময়টা দেখি, তখন কিন্তু সত্যিকার অর্থে আমি আমি মনে করি যে কোনো যথেষ্ট প্রজ্ঞাবান রাজনীতিবিদদের অভাব ছিল আমাদের দেশে, এবং যারা দীর্ঘদিন ধরে দাবি করে থাকেন যে তারা অনেক অভিজ্ঞ জ্ঞানী গুণী রাজনীতিবিদ, আমার আসলে সত্যি কথা বলতে তাদের প্রতি তাদের হয়তোবা তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন তাদের জীবনে, ব্যক্তিগত জীবনে ত্যাগ স্বীকার করেছেন, পারিবারিক জীবনে। জিয়া ভাই, আপনি আমার চেয়ে অনেক আগে আগায় গেছেন, আমি আপনাকে আবার একটু পিছনে নিয়ে আসি। জি, ইরানি বিপ্লব আজকের ধ্বংসের মুখে একটা কারণে, তাদের নেতৃত্ব কিন্তু সঠিক ছিল, তাদের সততাও কিন্তু সঠিক ছিল, তাদের দেশপ্রেমও সঠিক ছিল, কিন্তু তারা একটা ভুল করেছে। সে ভুলটা হচ্ছে তারা তাদের তিনটা বিষয়কে তারা ইগনোর করেছে। একটা হচ্ছে সিকিউরিটি, একটা হচ্ছে ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে সার্ভিলেন্স। এই তিনটাই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সময়ে তাদের উচিত ছিল যে রেজা শাহ পাহলভীর অধীনে ইরানে যে ইন্টেলিজেন্স, সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স তৈরি করা হয়েছিল বাই সিআইএ, মোসাদ এবং র, উচিত ছিল টোটাল সাবজেক্টটাকে উপড়ে ফেলা। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির প্রজ্ঞা, দেশপ্রেম, ভিশন, এর কোনোটাই কম ছিল না। আমার কেন যেন মনে হয়েছে এত বড় একজন বিপ্লবীর দ্বারা এই জিনিসটা ইগনোর করা কতটা লজিক্যাল, বা কতটা প্র্যাগমেটিক, বা কতটা অসহায়, অথবা ব্লাইন্ড সাইডেড, আপনার কি মনে হয়?
হ্যাঁ, এখানে আমি শুধু একটা কারেকশন দিতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে আমার মনে হয় ওই আপনি যে আয়াতুল্লাহ খোমেনির সময় যে সার্ভেলেন্স সিস্টেম একটা কথা বলছেন, সেটাখানে কিন্তু আমার মনে হয় যে ওই সময় ইনভলভ ছিল, ওটা MI6 ছিল, CIA, MI6 এবং এখন মোসাদ। আপনাকে আমি কাউন্টার দিয়ে বলি, সেটা ওখানে কাহিনী ছিল রেজা শাহ পাহলবির সময় MI6 রোল প্লে করছে টু থ্রো লজিস্টিক, প্রোভাইড লজিস্টিক। ওখানে মেইন ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করেছে মোসাদ, মেইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছে CIA, এবং ইনস্ট্রুমেন্টাল একেবারে সরাসরি রেখে কাজ করেছে চাকর বাকর আশেপাশে যা কিছু ছিল সব ছিল ইন্ডিয়ান। আমি এটার উপরে আপনি শুনলে অবাক হবেন, আমেরিকার বিখ্যাত একজন লেখক এবং সাংবাদিক বইয়ের পরে আমি চাচ্ছি আপনি গুগল করে দেখবেন, ওনার নাম ছিল চার্লস ক্রাউথহ্যামার। বিপ্লব নিয়ে লিখতে গিয়ে উনি একটা কথা বলছে, এটা কি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ব্যর্থতা ছিল, নাকি উনি ওই ইউনিফর্ম দেখে বলেছে ও না এরা তো দেশপ্রেমী, এদের উপরে কাউন্ট করা যায়, এটা চিন্তা করে উনি ওটা টাচই করে নাই? হতে পারে, আমি এটার ব্যাপারে আমি শিওর না। তবে পলিটিশিয়ানরা সাধারণত কিন্তু এই যে যারা প্রফেশনাল মানে অ্যানালিস্ট, তাদের সাথে পলিটিশিয়ানদের একটা কিন্তু ডিফারেন্স আছে। কারণ তারা জনগণকে মানে জনগণের মধ্যে ভাগ করতে চান না, তারা চান যে ম্যাক্সিমাম পসিবল সাপোর্ট ফ্রম পিপল। তো এইটা যখন তাদের অবজেক্টিভ হয়ে থাকে, তখন তারা চেষ্টা করে যে মানুষের ভিতরে যেন বিভাজনটা যেন কম থাকে, যত কম থাকে তত বেটার। তো যত আপনি বেশি সন্দেহ করবেন তত কিন্তু বিভাজন তৈরি হবে, এবং সেই বিভাজন তৈরি হলে তার সাথে জনগণের একটা দূরত্ব তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকে সাধারণত রাজনীতিবিদরা একটু উদারমনা হয়ে থাকে, যার ফলে তাদের এই ত্রুটিগুলি কিন্তু তারা সেখান থেকে শুরু করতে থাকে। আপনাকে আমি একটা কথায় যদি আপনার এই প্রসঙ্গটা থেকে টেনে আমি যদি বলি, 1961-62 সালে জন এফ কেনেডি টের পেয়েছে ইসরায়েল নিউক্লিয়ার ওয়েপন শুরু করেছে। জন এফ কেনেডি স্ট্রংলি প্রথমে যখন সিদ্ধান্ত নিলেন যে উনি ধরবেন যে নিউক্লিয়ার ওয়েপন চলবে না, ঠিক আছে, আপনি কি জানেন ওভাল অফিসে ওনাকে একের পর এক ফোর্স করা হয়েছে যে চিঠি লেখা বন্ধ করো, দরকার নাই, তারা করতেছে করুক। জন এফ কেনেডি বলেছিল the day will come Israel is going to dictate American politics and policy maker. আজকের আমেরিকা ঠিক ওইখানে দাঁড়িয়ে হচ্ছে তো। এখন আপনাকে যদি আমি বলি, যেদিন হাসিনা পালাইছে 5, 6, 7, 8 ওয়াকার দেশটাকে চালাইছে এবং তার নেটওয়ার্কটাকে স্ট্রং করছে আসিফ নজরুল, মির্জা ফাক, আমির খসরু মাহমুদ চৌধুরী, আর নাম তো আসতে জামাতে শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান। আমি নাম কাওয়াজতে কেন বললাম একটা জানেন? শফিকুর রহমান ইনস্ট্রুমেন্টাল, হি ওয়াজ নট এ ভাইটাল ক্যারেক্টার, কিন্তু শফিকুর রহমান সাহেব একটু বুঝতে হয়েছে যে জেনারেল ওয়াকার ইজ নট ট্রিটিং হিম অ্যাজ এ ভাইটাল ইন্ডিভিজুয়াল। এখন জন এফ কেনেডি, একটু ভাই আমি জানি আপনি কোন দিকে যাবেন, আমি জানি, কিন্তু আমি আপনাকে যে কথাটা বলি, জন এফ কেনেডি ওই সময় কয়েকজন লোককে তার অ্যাডমিনিস্ট্রেশনে রাখার পরে একটা কথা বলছিল, সে কয়েকজনকে ডেকে অফিসের মধ্যে ওভাল অফিসে বসায়, আপনি কি জানেন সে একজন রিপাবলিকান ফরেন পলিসি অ্যাডভাইজার ডক্টর হেনরি কিসিঞ্জার, রবার্ট ম্যাকনামারা, বাইজেনিও ব্রেজনেস্কি, এর মতো লোকজনদেরকে ডেকে বলেছে, আমরা যদি আমাদের ভিতরে ঢুকে যাওয়া বিদেশি লোকজনদেরকে থামাতে না পারি, এই আমেরিকা একসময় ধ্বংসের মুখে পড়বে। তোমরা আমার সাথে একমত হও অথবা না হও। ওই সময় জন এফ কেনেডির পাশে স্রেফ একজন মানুষ দাঁড়াইছিল,
ওই একজন মানুষ কে ছিল? জিয়া ভাই, আপনাকে আমি বলি, আপনার উত্তর দেওয়ার দরকার না, আমি বলি একজন, সেটা ছিল রবার্ট ফিটজেরাল্ড কেনেডি, তার আপন ভাই, তৎকালীন অ্যাটর্নি জেনারেল। একজন, not even a single political leader from Democrat Party, তার নিজের ভাইস প্রেসিডেন্ট আঙ্গুলবাজি করছে, তার কথা শুনে নাই, গুরুত্ব দেয় নাই। আজকে ওই প্রসঙ্গটায় না যাই, বার আমরা ব্যাক করি ইরানের দিকে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আপনি যেটা বলছেন যে রাজনীতিবিদরা ডিভিশনটা তৈরি করতে চায় না, আমি আপনার কথাটাই আসি। ইউজুয়ালি দেশের প্রতিরক্ষা বাহিনীর দিকে লোকজন তাকাইয়া যদি মনের দিক থেকে ফিল করতে না পারে এটা আমার বাহিনী, তাদেরকে আমি কেন সন্দেহ করব? তাহলে তো আর রাজনীতি বা দেশ চালানো কঠিন হয়ে পড়ে। ওই বিশ্বস্ততা, ওই রিলায়েবিলিটিটা যদি না থাকে, আপনার কি মনে হয় না খোমেনি এই বেনিফিট অফ দ্য ডাউট যে সেনাবাহিনী ইউনিফর্ম পরিহিত লোকজনরা আমাদের মুক্তির প্রতীক, তারা দেশকে যেভাবেই পারে রক্ষা করবে, এই জন্য সে তিনটে ইনস্ট্রুমেন্টে হাত দেন নাই? সশস্ত্র বাহিনী যেটা নিরাপত্তা, সার্ভিলেন্স মনে করছে যা যা এরা তো রক্ষাই করবে, এবং ইন্টেলিজেন্স এরাও আমাদের পক্ষে আছে। এর বাইরে আমার কাছে কোনো লজিক নাই। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অ্যাডভাইজার ছিল, বিপ্লবে সফল ছিল, অনেক লেখাপড়া করছে, ফরাসি ইন্টেলিজেন্স তাকে ব্যাকআপ করছে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে ফরাসি ইন্টেলিজেন্স খোমেনিরে ব্যাকআপ করে না, ফরাসি ইন্টেলিজেন্স ব্যাকআপ করছে পশ্চিমাদের ইন্টেলিজেন্সকে। এবার আপনার কাছে বলি, আমি ওই সাবজেক্টটা শেষ করতে চাই, আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে যাবো মানে সাবজেক্টটা বাংলাদেশে, আমি জুলাই বিপ্লবের মধ্যে যাব, কিন্তু আমি ইরানি বিপ্লবটাকে একটা রোল মডেল হিসাবে ধরতে চাচ্ছি আজকের আলোচনায়, আপনি যদি কনক্লুড করেন। হ্যাঁ, আপনি যে পয়েন্টগুলি তুলছেন এটা তো আপনার কোয়াইট ভ্যালিড আর কি, যে এটার সাথে একটা অ্যানালজি আছে আমাদের আমাদের যে পরিস্থিতি ছিল বিপ্লব পরবর্তী যে অবস্থা, সেটার সঙ্গে একটা সামঞ্জস্য আছে, মিল আছে, এবং সেই মিলের কারণেই হয়তোবা আমাদের এই ব্যর্থতার যেটা আমরা এখন হাহুতাশ করছি আর কি। এবং এটার জন্য কে দায়ী, কারা দায়ী, কিভাবে দায়ী, সেই আলোচনাটি তো আমরা আজকে করতে চাচ্ছি, তাই না? তো আমরা সেখানে যাই। আমার আমার মন্তব্য তেমন কিছুই নাই। আমি মনে করি যে আপনি যে বিষয়টা নিয়ে শুরু করেছেন আজকে, যে এটা কেন আমাদের এই ব্যর্থতা হলো, এবং সেটা নিয়ে আমি আমার 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 যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আমি আপনাকে বলবো। তো আচ্ছা, আমরা স্ট্রাকচার ওয়াইজ কি মনে করেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যোগ্যতা, ওনারা দুইজন দুই মেরুর বাসিন্দা, কিন্তু যোগ্যতার দিক থেকে আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা তো পেয়েছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির চেয়েও বেশি কানেক্টেড, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির চেয়েও অনেক বেশি ইনফ্লুয়েন্সড। উনি ব্যর্থ হলেন, ঠিক উনি ব্যর্থ হলেন। আচ্ছা, এখানে উনি ব্যর্থ হলেন তো অনেকগুলি কারণ আছে। আমি যদি তার প্রথমে আমি আমি আমার যে ব্যক্তিগত যেটা নীতি আমি ফলো করি, যে যখন আমি কোনো কাজে ব্যর্থ হই, প্রথমে কিন্তু আমি নিজের দিকে তাকাই যে আমি কেন ব্যর্থ হলাম, আমার দোষগুলি কোথায় ছিল। আমাদের ভিতরে কিন্তু একটা স্বাভাবিক, বাংলাদেশের যারা প্রশাসক আছে, যে যেখানেই থাকুক না কেন, সবাই কিন্তু সবসময় একটা অজুহাত খুঁজে বের করে তার নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য। আমি ফিল করি যে আমাদের এটা আমাদের একটা বেসিক লিডারশিপ প্রবলেম। এটার কারণটা কি সেটাও আমি বলে দিই। সেটা হলো, আমাদের দেশের কোনো প্রাতিষ্ঠানিক লিডারদেরকে তৈরি করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান নাই, কোনো প্রতিষ্ঠান নাই। যেমন বিদেশে এই আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন বা ইউরোপ বলেন, যে সমস্ত দেশে গণতান্ত্রিক দেশ যেটা আমরা বলি, পলিটিক্যাল লিডারশিপ কিন্তু গ্রো করে ফ্রম দি পলিটিক্যাল পার্টি। সেই পলিটিক্যাল পার্টির ভিতরেই কিন্তু পার্টি নিজেরাই বের করে ফেলতে পারে যে কে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি, এবং তাদের একটা সিস্টেম আছে। আপনার সাথে আমি যোগ করে বলি, আমি আপনার সাথে একমত, কিন্তু ওই সিভিল সার্ভিসের জন্য বিশাল তো সাভারে একটা স্কুল করা হয়েছে সচিব বানানোর জন্য, এডিশনাল সেক্রেটারি বানানোর জন্য। কতজন বানাইছেন?
আমাদের হ্যাঁ, দেশে? ওগুলি তো আপনার ওরা তো যায় ওখানে বেসিক ট্রেনিং করার জন্য। ওখানে দুই ধরনের ট্রেনিং আছে। একটা হলো বেসিক ট্রেনিং এর জন্য যায়, তারপরে মনে করেন ওনাদের একটা আপগ্রেডেশনের জন্য যায়। তো ওকে, ওরা কি করে আমি ওখানে? বলছি আমাদের একটা একাডেমি করলেও আপনি কি মনে করেন ওইটা স্কুলটির নাম যেন কি ভাই, ওটা বিসিএস হলো ক্যাডারদের আপনার বিসিএস, ওটা হলো লোক প্রশাসন ইনস্টিটিউট। ইনস্টিটিউট। ওখানে তো ইনস্টিটিউশনালাইজ ট্রেনিং করাইয়া তারা এডিশনাল সেক্রেটারি, ডিসি, এসপি সবকিছু বানান। রাজনীতিবিদ না হয় নাম বানাইলেন, কিন্তু যাদেরকে বানাইছেন রয়ের কাছে আর দেশটাকে ঝোগা বানানোর ক্ষেত্রে তারাই তো অগ্রণী ভূমিকা পালন করে বসে থাকে। আপনার এটা মনে হয় না? চান ভাই, আপনি যেই হ্যাঁ, হ্যাঁ। আলোচনা দিলেন ওখানে যান, আমি ছেড়ে না, দিলাম এটা ঠিক। আপনাকে। এটা আপনি আমি প্রথমে কথা বলি, লোক প্রশাসন ইনস্টিটিউশন আমার মনে হয় না যে লিডারশিপ তৈরি করতে পারে। বিকজ সেখানে কোনো লিডারশিপ রোল প্লে করার কোনো, তাদের সামনে কোনো মডেল নাই। আচ্ছা, ওকে, আপনি যদি সত্যিকার অর্থে মানে পলিটিক্যাল লিডার না, লিডারশিপ যদি একটা আমরা এটাকে জেনারিক টার্ম ধরি, তাহলে কিন্তু আমি বলবো যে আপনার মিলিটারি একটা ইনস্টিটিউশন যেখানে লিডারশিপটা মানে একাডেমিক্যালি লিডারশিপ কোয়ালিটি গুলিকে দেখানো হয় তাদেরকে কিভাবে। একটা হচ্ছে তাদের জন্য প্রোগ্রাম আছে, লিডারশিপ ট্রেটস কি, তারপরে আপনার কোয়ালিটিস কি, তারপরে হচ্ছে আপনার তো এই টেনেন্টস গুলি কি, এগুলি কিন্তু তাদেরকে শেখানো হয়। সেকেন্ড হচ্ছে বিভিন্ন লিডারশিপ মডেল তাদেরকে পড়ানো হয়, তাদেরকে অ্যানালাইজ করতে বলা হয়, এই লিডারকে অ্যানালাইজ করো, তার সিদ্ধান্ত গ্রহণ সক্ষমতা কত ছিল, কোথায় সে ভুল ছিল, এক একটা করে কি বলে সিনারিও তাদের সামনে ধরা হয় এবং তাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়। সেখান থেকে কিন্তু এই যে ইয়াং ছেলেরা তারা কিন্তু আপনার শিখতে শুরু করে যে আসলে লিডারশিপ কোয়ালিটি কি। এক, দুই নম্বর হচ্ছে তাদের সামনে কিন্তু ইটস লাইক এ ফ্লক, মানে একটা একটা দলকে সামনে দাঁড়া করা হয় এবং তাকে বলা হয় যে তুমি তাকে তার নির্দেশ দিবা, তুমি তার আদেশ দিবা এবং তুমি এনশিওর করবা যে এই আদেশটা সে পালন করছে। এই যে তার এক্সারসাইজ গুলি বা একটা অনুশীলনগুলি, এই অনুশীলনগুলো কিন্তু আর কোন রকম আমি বলি প্রতিষ্ঠানে কিন্তু এটা ফলো করা হয় না। এখন আরেকটা লিডারশিপ আছে, সেটা হচ্ছে আপনার পলিটিক্যাল কি বলে কর্পোরেট লিডারশিপ। কর্পোরেট লিডারশিপ কিন্তু আপনার তারাও কিন্তু এক ধরনের আমি বলবো ফিল্টারিং বা এটা ছাঁকনি দিয়ে তারা বেছে বের করে তাদের সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য। এবং সেখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি ব্যাপারটা বলতে চাচ্ছি, সেটা হলো এই দুইটা প্রতিষ্ঠানে কিন্তু লিডারশিপ গ্রো করার মাপকাঠি একটাই, সেটা হলো যোগ্যতা। বয়স না, অভিজ্ঞতা না, তার যোগ্যতাই প্রমাণ করে। যোগ্যতা কিসের যোগ্যতা? সে যে প্রতিষ্ঠানে বা যে ইনস্টিটিউট যে জিয়া প্রতিষ্ঠানে ভাই, কাজ আমরা করে। জিয়া ভাই আপনি আলোচনায় ব্যাক করেন, আমরা জুলাই বিপ্লব কেন ব্যর্থ হয়েছে আমরা না, সাবজেক্ট সেটা থেকে আমি সরে আসতেছি, যেতেছি। হ্যাঁ, সেটাতেই আমি আসতেছি। কেন জি। আসতেছি সেটা হচ্ছে যে ওই যে 5ই আগস্টের সময়, এখন এই লাস্ট কথাটা বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই যে লিডারশিপ তৈরি করার জন্য যে সমস্ত পরিস্থিতি তাকে ফেস করতে হয়, যে তাকে প্রমাণ করার জন্য যে সে একজন যোগ্য নেতা, এবং এই যে যে সমস্ত সে সিগন্যাল বা যে সমস্ত ইন্ডিকেশন সে দেয়, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার লিডারশিপ সিলেকশন করা হয়। পলিটিক্সে কি হয়, লিডারশিপটা কিন্তু ইলেক্ট করা হয়। কে ইলেক্ট করবে? আপনার পার্টির সদস্যরা, যারা দেখলে বোঝে যে কোন লোকটার মধ্যে মেধা আছে, সে তার দূরদৃষ্টি সম্পন্ন, দেশ নিয়ে ভাবতে পারে এবং যার যে কে বিজ্ঞ, সেটার উপর ভিত্তি করে কিন্তু, এবং সে এটা প্রয়োগ করতে পারে মাঠে। এই কয়েকটা জিনিস মিলে কিন্তু নেতৃত্ব তৈরি হয়। আমাদের দেশের নেতৃত্বটা দেখেন তো কি, আমাদের নেতৃত্ব পলিটিক্যাল, যদি আমরা বড় দুইটা দল ধরি, সেখানে কিন্তু পারিবারিক ঐতিহ্যই হলো সেখানে যোগ্যতা একমাত্র, আর কোনো যোগ্যতা নাই। তো আচ্ছা, সুতরাং পারিবারিক, ভাই ভাই একটু থামেন, আপনি বলছেন পারিবারিক ঐতিহ্য। বাংলাদেশে আপনি এই যত নেতা টেতা আছে এদের পারিবারিক ঐতিহ্য আমাদের মুখ দিয়ে বলা ছাড়া এদের ঐতিহ্য তো আর আবার খুঁজে পান কোন জায়গায়? কিন্তু না, পাই না। বাট এটাকেই মানুষ কিন্তু শোনেন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমার ব্যাখ্যাটা কি বলি, আমি মনে করি বাংলাদেশে যে বড় দুইটা দল আছে, মনে হয় যেন সেই দুইটা দল দুইটা ব্যবসা প্রতিষ্ঠান, দোকান আর কি, দোকানের মালিক। তো দোকানের মালিক কিন্তু আপনি শিক্ষিত হইতে পারে, অশিক্ষিত হইতে পারে, অনেক মেধাবী হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু বাকি যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা আছে, তারা হলো সেখানে কর্মচারীর মতো আচরণ করতে থাকে।
এখন মনে করেন যে আপনি একটা দোকানের ধরেন আমি একটা দোকানের মালিক, আমি লেখাপড়া কম বুঝি, তাহলে আমি কি করব, আমি আমার দোকানে যে কর্মচারীটা সবচেয়ে ভালো বোঝে, অঙ্ক ভালো বোঝে, হিসাব ভালো বোঝে, তাকে কিন্তু আমি আমার গুরুত্বপূর্ণ দায়িত্বটা দিব। এবং সেটা আমি একটা এক্সাম্পল বলি আপনাকে। আমি একটা প্রতিষ্ঠানে অনেকদিন আগে, মনে করেন আজ থেকে প্রায় 20-25 বছর আগে, একটা প্রতিষ্ঠানে আমরা ভিজিট করতে গেলাম। আমরা স্টাফ কলেজে তখন ছাত্র হিসেবে ভিজিট করতে গেলাম। তো এখানে গিয়ে সেই প্রতিষ্ঠানের যে মালিক, সে মালিককে যখন বলা হলো যে আপনার এই প্রতিষ্ঠানটা এত সফল, তো এটা ব্যাপারে আমাকে একটু ব্যাখ্যা বলেন। সে মালিক কি করলো, সে আঙ্গুল দিয়ে খালি দেখাই দিল যে ইনি বলবেন, মালিক কিন্তু বলতেছে না। তো উনি হলে ওনার ম্যানেজার ব্যাখ্যা করলো। তার মানে কি, ওই ওই মালিক কিন্তু ওনার কর্মচারী কিন্তু তার ব্যাখ্যা দিচ্ছে। তো আমাদের এখানে যেরকম, সেটা হচ্ছে যে আমাদের যে নেতৃত্ব যারা দেয়, পলিটিক্যাল ইনস্টিটিউশনটা এটা একটা পিওরলি একটা ব্যক্তিগত ওনারশিপ। যেমন বিএনপি একটা ব্যক্তিগত ওনারশিপের একটা দল, আওয়ামী লীগ এরকম একটা, মানে এটা হলো আমার দল এবং আমি জন্মগতভাবে আমার বাপ এটার প্রধান ছিল, সুতরাং এই বাপের যত সন্তান সন্ততি আসবে তারাই, নাতি পুতি যারা, তারাই এটার মালিক হবে। এটা কিন্তু এখানে ইট ইজ নট এ ইনস্টিটিউশন। তো যার ফলে হয়েছে কি, 5ই অগস্টে যখন পরিবর্তন হয়ে গেল, তখন রাজনৈতিক দলগুলির ভিতর থেকে, যেহেতু মেধাহীন, আমাদের রাজনৈতিক দলগুলির নেতৃত্ব হলো মেধাহীন, সুতরাং তারা ঠিক করতে পারছিল না যে এই দেশটাকে ঠিক করতে হলে আসলে তাদের কি করা উচিত। সেকেন্ড হচ্ছে যে তারা জানে যে তাদের এই মেধা যদি থাকেও সেটা প্রয়োগ করার কোনো স্কোপ নাই, কারণ এখানে এই মেধার কোনো দাম হবে না যদি মালিক এটার অনুমোদন না দেয়। সুতরাং কি দাঁড়াচ্ছে কি, যে সেটা হলো মেধা থাকলেও আমি বলে কি হবে, এটা তো কোনো কাজ হবে না। তো এই ডিলেমার কারণে যে সুযোগটা আমাদের কাছে এসেছিল, একটা রাজনৈতিক নেতা সে যদি এই সুযোগটাকে ব্যবহার করতে চাইতো, তাহলে এই সুযোগ ব্যবহার করে সে হতে পারতো দেশের একজন মহান ব্যক্তিত্ব। এই যে মহান ব্যক্তিত্ব হওয়ার স্পৃহা, একটা লিডার যদি সে তার লিডারশিপ কোয়ালিটি না থাকে, তার সাথে সেই ডিজায়ার না, বা তাদের যদি সেই ইচ্ছা না থাকে দেশের মানুষের জন্য মহান কিছু করার, নিজের সবকিছু ত্যাগ করে, এই মানসিকতার অভাব হবে ওই সমস্ত লিডারদের ভিতরে যারা যোগ্যতা দিয়ে জায়গায় যাবে না, যারা পারিবারিক সূত্র ধরে নেতৃত্ব পাবে, তাদের ভিতরে এই ইচ্ছা কোনোদিনও জাগবে না। যদি জাগে, দ্যাট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। এবং সেটাই হলো মানে প্রজ্ঞার পরিচয়, যে আমি নিজেকে নিয়ে ভাববো না, আমি অন্যকে নিয়ে ভাববো, দেশকে নিয়ে ভাববো, এবং দেশের সবচেয়ে সফল একটা পদ্ধতি তৈরি করতে চাই। আমাদের সামনে 2026 সালে বা 25 সালে বা 24 সালে যখন আন্দোলন হলো, 24 সালে যখন আমরা আন্দোলন করি, তখন কিন্তু আমাদের সামনে হাজার হাজার উদাহরণ আছে একটা সফল রাষ্ট্র তৈরি করার জন্য কি পদ্ধতি, আমাদের কি ধরনের রাজনৈতিক ব্যবস্থা আমাদের গড়ে দেওয়া উচিত। এখানে আপনার সংবিধান কোনো বাধা না, জনগণ কোনো বাধা না, আপনার প্রশাসন কোনো বাধা হইতে পারে না, যদি সেই নেতৃত্ব ঠিক করতে পারতো যে আমার দেশের জন্য এই 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 24 সালে আমরা যা দেখেছি ইতিপূর্বে, যেহেতু এটা আমাকে কোনো বেনিফিট দেয় নাই, এটা দেশকে ঠিক পথে নিতে পারে নাই, সুতরাং আমি রাজনৈতিক নেতা হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে এটা একটা সঠিক পথে আনার। কিন্তু তারা কি করলেন, তারা কিন্তু কেউ নিজেদের দায়িত্বটা নিলেন না, তারা দিয়ে দিলেন কতগুলি অথর্ব লোকের উপরে এই দায়িত্ব দিয়ে দিলেন। অথচ এটা কিন্তু একটা সুযোগ ছিল যে রাজনীতিবিদরা তাদের দেশটাকে সঠিক পথে আনার জন্য সবাই যেহেতু একমত ছিল, ওইটা এমন একটা সময় ছিল সেখানে তারা যে কোনো কিছু ভেঙে চুরে ঠিকঠাক করে ফেলতে পারতেন। কিন্তু তারা ইচ্ছা করে তারা এই দায়িত্ব থেকে সরে গেলেন দুইটা কারণে। একটা হলো, আমি মনে করি দুইটা কারণে, একটা হচ্ছে তারা নিজেরা চান না এমন কিছু করতে যেন যেই ফাঁদে তারা নিজেরাই পড়বেন, আর 2 নম্বর হচ্ছে যে তারা যদি এটা করেন, এটা তাদের যে সুপ্রিম নেতৃত্ব আছে এটা হয়তো তারা নাও মেনে নিতে পারেন। এই দুইটা কারণে আমার মনে হয়েছে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিল দায়িত্বশীল, আমি তখন নাম ধরেই বলি, মির্জা ফখরুল সাহেব, তারপর উনার নেতৃত্বে উনার দল, শফিক সাহেব তার নেতৃত্বে তার দল, এনসিপি তো তখন আমি বলবো যে দে আর ফ্লুইড কন্ডিশন, তাদের ভিতরে ওই চেতনাটা আসে নাই, তাদের ভিতরে হয়তো বা স্পিরিট ছিল, বাট ওই প্রজ্ঞাটা তখনও তাদের ভিতরে আসে নাই। তো এরা কিন্তু একসাথে বসে কিন্তু তারা
ঠিক করতে পারে নাই যে তাদের অ্যাকচুয়ালি কি করা উচিত। এক, দুই নম্বর হচ্ছে আমাদের দেশের যে পেশাজীবীরা আছে এরা হলো অত্যন্ত ধান্দাবাজ একটা দল, অত্যন্ত ধান্দাবাজ। নট এ সিঙ্গেল, আমি বলবো কেউ একজনও নাই যে তার নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করতে প্রস্তুত। প্রত্যেকটা লোক কিন্তু স্বার্থের পেছনে ঘোরে। সুতরাং এখানে আমি মনে করি যে এই লোকগুলির উদাসীনতা এবং ইচ্ছাকৃতভাবে তারা এই দেশকে ঠিক করতে চায় না, বিকজ ঠিক করলে তারা যে মধু সময়ে অসময়ে যে মধুগুলি তারা পেতে থাকেন এই মধুর পথ বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা নিজেরা ইচ্ছা করে এই সংস্কার থেকে তারা নিজেদেরকে সরিয়ে রাখলেন। দায়িত্ব দিলেন কার উপরে? প্রফেসর ইউনূসের উপরে, যিনি দেশে ছিলেন না এবং এই যে বিপ্লবের যে আঁচ এটা উনি পান নাই। উনি ভুক্তভোগী ছিলেন কিন্তু বিপ্লবের আঁচ কিন্তু উনি পান নাই। তারপরে উনার একটা বড় প্রবলেম ছিল, উনি কিন্তু উনার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেননি। এটা কিন্তু পুরো 18 মাস আমরা দেখেছি। উনি কি করেছেন, উনি একজন হেড অফ দি অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে উনি কোনো উপদেষ্টাকে ডেকে তাদের কাজের কোনো স্টক টেকিং যেটা বলে আর কি, হিসাব নেওয়া, যে আপনি 3 মাসে কি করলেন, তাদেরকে তিনি দিয়েছেন কোনো লক্ষ্যমাত্রা বা কোনো অবজেক্টিভ দেয় নাই এবং তাদের কাছ থেকে কিছু উনি চান নাই। এবং তারা এই যে উপদেষ্টারা তারা এসে তা ব্যাখ্যা করেন নাই বা তারা নিজেরাও ঠিক করেন নাই যে তাদের আসলে কি করা উচিত। সবাই ধরে নিয়েছে যে উপদেষ্টারা ছিলেন তারা কিছু 2-1 জন আছে যাদের খুব ব্যক্তিগত অ্যাম্বিশন ছিল, সেই অ্যাম্বিশন অনুযায়ী তারা কাজ করেছে, আর বাকিরা কি করেছে, সময় কাটিয়ে দিয়েছে। এটা হলো আমার একটা স্পষ্ট বার্তা। আমি কোনো উপদেষ্টাকে দেখি নাই যে সে নিজে স্বপ্রণোদিত হয়ে, প্রথম কথা হচ্ছে যে একটা উপদেষ্টা যদি, এরা তো সবাই শিক্ষিত, তারা যদি ঠিক করে থাকে যে তারা জনগণের সরকারের, জনগণ কর্তৃক নির্বাচিত, তাদের প্রত্যেকটা কাজ একটা সরকারের যখন মন্ত্রী বা উপদেষ্টা তো মন্ত্রী পর্যায়ের, তাই না, সে মন্ত্রী যখন তার কর্মকাণ্ডের হিসাব তার জনগণের কাছে দিতে সে বাধ্য। এখন সে বলতে পারে আমার তো সংসদ নাই, আমি কার কাছে জবাব দেব? তোমার সংসদ নাই কিন্তু তোমার তো টাউন হল আছে, তোমার অডিটোরিয়াম আছে, তুমি ডাক্তার, সাংবাদিক সহ সাধারণ মানুষদেরকে ডাক্তার, আমি আজকে আমার মন্ত্রণালয়ের উপরে আমি আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন অমুক মন্ত্রণালয়ের, এবং এই মন্ত্রণালয়টা গত 3 মাস কিভাবে চলেছে, আমি কি কি সমস্যা ফেস করেছি, আমি আপনাদের সঙ্গে এটা আমি তুলে ধরতে চাই। এটাই জবাবদিহিতা। তখন কিন্তু আজকে যে জনগণ প্রত্যেকটা উপদেষ্টাকে তারা বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে, তারা যদি এই জবাবদিহিটা তখন করতো তাহলে কিন্তু তাদের বিচারের মুখোমুখি হতে হয় না। এবং ওইখানে তারা বুঝতো যে তাদের সমর্থনটা কোথায়, তারা সেই সাহসটা পেত সাধারণ মানুষের কাছ থেকে। তারা যদি বলতো যে আমি এই কারণে 10টা কারণ, এই কারণে আমি আমার কাজ আমি আগাতে পারছি না। যেমন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর কাজ কিন্তু আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা না। আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে ডেকে আনা হয়ে থাকে বা সেনাবাহিনীকে যদি চাওয়া হয়ে থাকে, তাহলে সেটা হওয়া উচিত ছিল খুবই টেম্পোরারি পিরিয়ড। এবং যখনই তার আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যাদের দায়িত্ব তারা তৈরি হতো, তখনই সেনাবাহিনীকে সরায় দেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে পুরো 18টা মাস সেনাবাহিনীকে বাইরে বের করে রাখা হয়েছে। এবং এতে কি হয়েছে, সেনাবাহিনী কিন্তু তাদের যে প্রাথমিক দায়িত্ব, সেই দায়িত্বটা থেকে তারা এই 1.5 বছর কিন্তু আর দূরে ছিল। একটা স্ট্যান্ডিং আর্মি বা একটা যদি পেশাদার সেনাবাহিনী যদি তার মূল দায়িত্ব থেকে 1.5 বছর বাইরে থাকে, তাকে 3 বছর প্রশিক্ষণ করতে হবে ওই 1.5 বছরের কাভার আপ করতে। 1, 2 নম্বর হচ্ছে ওই সময় দেশের যদি কোনো বিপদ আপদ হতো, তাহলে সেই বিপদটা কে ঠেকাতো? পুলিশ, সাধারণ মানুষ, না সেনাবাহিনীকেই? তাহলে সেনাবাহিনীর কাজ সেটা না করিয়ে তাকে যদি আপনি সেকেন্ডারি ডিউটি দেন, আর সেকেন্ডারি ডিউটির যে লোক বলেন যে সে অকেজো, তাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না, তাহলে সেই সেকেন্ডারি যে নিরাপত্তা বাহিনী ছিল, তার যে প্রধান ছিল, তাহলে তো তার প্রথম কথা হলো ইউনূস সাহেবের প্রথম কাজ ছিল তার জবাবদিহিতা করা, যে তোমার ফোর্স কেন তৈরি হচ্ছে না, আমাকে সেটা বলো। তার কারণ বলতে হবে যে এনারা কি করেছে, এনারা কখনোই এই সমস্যার মূলে তারা যায় নাই। এরা সবাই সুগার কোটিং নিয়ে তারা কি করেছে, পার্ক অ্যান্ড প্রিভিলেজ, গাড়ি, পিয়ন, বেতন, ফ্ল্যাগ, এগুলি নিয়ে তারা ব্যস্ত ছিল। এবং আমি তো নিজে অনেকগুলি জায়গায় দেখেছি যে তাদেরকে প্রথমে 1-1.5 মাস ধরে তারা একটা কাজ দিয়েছে, সেই কাজ বাদ দিয়ে তারা খালি চিন্তা করছে আমার প্রোটোকল কোথায়, আমি কার আমার স্ট্যাটাস।